সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ সেন্সেশন প্রেজেন্টস তারকাকথনের আজকের পর্বে। প্রিয় দর্শক, বাংলাদেশের বিনোদন অঙ্গন কিন্তু দারুণ একটা মোড় নিয়েছে। প্রতিনিয়ত আমরা টেলিভিশনে, ওটিটিতে, বড় পর্দায় নতুন কাজ দেখছি এবং আমাদের খুব পরিচিত অভিনেতা বা অভিনয় শিল্পীরাও তাদের কাজ দিয়ে দারুণভাবে আমাদেরকে চমকে দিচ্ছেন। কিন্তু আমরা যদি বিনোদন জগতের এই সময়টার দিকে তাকাই, তাহলে ফিরে তাকাতে হয় সেই শেকড়ের সময়টার দিকে। আমাদের এই বিনোদন অঙ্গনকে যেই জিনিসটি একটা ভিত্তি দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের থিয়েটার অর্থাৎ নাট্যাঙ্গন। এই নাট্যাঙ্গন তৈরি করেছে শিল্পীদের এবং শিল্পী তৈরির কারিগর হিসেবে আমরা চিনে এসেছি তাদেরকে। সেই নাট্যাঙ্গনের মধ্যে অন্যতম একটি নাম প্রাচ্যনাট, যারা দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন শিল্পী নির্মাণের জন্য, সৃজনশীলতা তৈরির জন্য এবং বাংলাদেশের বিনোদন অঙ্গনকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য। প্রিয় দর্শক, আজ প্রাচ্যনাট নিয়ে কথা হবে। আজ এই উদ্দেশ্যে প্রাচ্যনাটের সাথে জড়িত দুজন বিশেষ মানুষ রয়েছেন। চলুন শুরুতে তাদের সাথে একটু পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন প্রাচ্যনাটের প্রতিষ্ঠাতা এবং অ্যাক্টর সিকিউরিটির প্রেসিডেন্ট আজাদ আবুল কালাম। তার আরও অনেক পরিচয় আছে। তিনি একজন শিল্পী, তিনি একজন নির্মাতা, তিনি একজন নাট্যকার, বহুগুণে গুণান্বিত একজন মানুষ। শুভেচ্ছা আপনাকে। এবং আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অভিনয় শিল্পী, এই সময় আলোচিত এবং ভীষণ প্রশংসিত, আপনাদের সকলের প্রিয় সোহেল মণ্ডল এবং প্রাচ্যনাটের একজন সদস্যও তিনি। শুভেচ্ছা। ধন্যবাদ। বিনোদন অঙ্গন নিয়ে কথা হবে, কিন্তু আজ মূলত কথা বলতে চাই আমরা থিয়েটার নিয়ে, প্রাচ্যনাট নিয়ে। প্রাচ্যনাট স্কুল বোধহয় নাকি? প্রাচ্যনাটের স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন, যার 25 বছর পূর্তি আপনারা করতে যাচ্ছেন, অর্থাৎ রজত জয়ন্তী আগামী 30 ও 31 জুলাই, এই দুদিন ব্যাপী। আমরা একটা যাত্রাটা সম্পর্কে শুনতে চাই। রজত জয়ন্তী 25 বছর মানে দীর্ঘ একটা পথ চলা। একটা প্রতিষ্ঠান সফলভাবে এত সময়টা পার করার পেছনের মূল মন্ত্রটা আসলে কি? এই স্কুলটা যখন শুরু হয় তখন এটা ছিল একটা প্রয়োজন। যেন আমি দেখতাম যে অনেকেই অভিনয় করতে চায়, থিয়েটারে আসতে চায়। তখন আমাদের কাউকে মনে হলো যে নাট্য শিক্ষা সেটা তো আসলে ইউনিভার্সিটি লেভেলে 4-5 বছর যাদের হয়তো ওই বয়সটা নাই অথবা ওই ইচ্ছাটা নাই কিন্তু থিয়েটার করতে চায়, তারা এসেই বলতো যে দলে ঢুকবো। তখন আমাদের মনে হয়েছিল যে না, একটা ওরিয়েন্টেশনের মতো যদি হয়, কিছু জিনিস যদি তারা শেখে, তারপর যদি থিয়েটার শুরু করে তাহলে বেটার হবে, থিয়েটার বা অন্যান্য মিডিয়ামে। তো সেই থেকে আসলে প্রাচ্যনাট স্কুলের জন্ম। তাহলে এই 25 বছরে দাঁড়িয়ে প্রাচ্যনাট নিয়ে সব থেকে গর্ব করার বিষয় কি বলে মনে হয় আপনার কাছে? প্রাচ্যনাট নিয়ে গর্ব করার মতো কিছু মানে আমি দেখি না আর কি। এটা আমার কাছে মনে হয় এটা একটা প্রসেস। এটার মধ্যে দিয়ে কখনো স্কুল থেকে যেমন প্রতি 6 মাস পর পর কিছু ছেলে মেয়ে বের হচ্ছে, তারা থিয়েটার এবং সিনেমা, টেলিভিশন, নানান মিডিয়ামে তারা কাজ করছে। আর এমনিতে দল হিসেবে প্রাচ্যনাটে রেগুলার ওরা নাটক প্রডিউস করছে। তো এটা তো আসলে কাজেরই অংশ, এটার মধ্যে সাকসেস সেই অর্থে আচ্ছা কাজ করে যাচ্ছে, এটা একটা বিষয়। আচ্ছা, এবারে দুদিন ব্যাপী আয়োজন যেহেতু করছেন আপনারা রজত জয়ন্তী পূর্তি উপলক্ষে, মানে কি কি আয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে? এটার মধ্যে একটা হচ্ছে 50তম ব্যাচ, যেটা মানে এখনো চলছে, ওদের রিহার্সাল চলছে, ওদের 6 মাস শেষ হয়ে গেছে। ওদের একটা প্রেজেন্টেশন আছে, ওরা একটা নাটক করবে এবং ওদের সার্টিফিকেট দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম দিন, যেটা প্রতি 6 মাস পর পর আমরা করি। দ্বিতীয় দিন হচ্ছে এক ধরনের পুনর্মিলনী, মানে প্রাচ্যনাট স্কুলের যারা প্রাক্তনী আছে, এমনকি এখনও যারা আছে প্রাচ্যনাট স্কুলের সাথে যারা জড়িত, তাদের একটা সম্মিলনী টাইপের পুনর্মিলনী অথবা। ওকে, সোহেল মণ্ডলের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে প্রাচ্যনাট এবং প্রাচ্যনাটের স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের সাথে আপনার সম্পর্কটা আসলে কিভাবে তৈরি হয়েছে? এটা তো দীর্ঘ পুরনো কথা, মানে প্রায় 2009 সালে আমার মনে আছে। আমি 16 ব্যাচ ছিলাম প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের। সো 16 ব্যাচে আমরা স্কুলিং করি 6 মাসের, এবং তারপর একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলের সাথে যুক্ত হওয়া এবং তারপর থেকে যাওয়া, দলের সাথে কাজ করা, দলের কাছ থেকে শেখা। মানে আমার যেই পুরো ক্যারিয়ারটা, এটার ভিত্তিটাই তৈরি করে দিয়েছে প্রাচ্যনাট। আসলে মানে স্কুলটা হয়তো আমার একটা শিক্ষণের জায়গা ছিল, এবং সেখান থেকে দলের সাথে যুক্ত হয়ে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অভিনয় জীবনটাকে মানে আমরা কাটিয়ে এসেছি আর কি।
সো এইভাবেই মানে মানে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা খুবই সিম্পল, মানে স্কুলিং করা এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে প্রাচ্যনাটের সাথে জয়েন করা এবং কাজ করা তাদের সাথে। তো প্রাচ্যনাট সম্পর্কে বা এরকম একটা স্কুল আছে এই সম্পর্কে আসলে আপনি জেনেছেন কিভাবে? নিশ্চয়ই আপনি খুঁজেছেন। হ্যাঁ, মানে এটা তো খুবই স্বাভাবিকভাবেই আমাদের দেশের অন অফ দ্য ইম্পর্টেন্ট থিয়েটার দল প্রাচ্যনাট, এবং সেইটা আমরা যখন তখনই যারা থিয়েটার শুরু করার চিন্তা করছিলাম বা থিয়েটারের সাথে যুক্ত হওয়ার চিন্তা করছিলাম, তখন থেকেই জানি যে তারা খুব ভালো কাজ করেন, তারা নানা রকম প্রোডাকশন করেছেন। সেই ধরনের প্রোডাকশন দেখার অভিজ্ঞতা হয়েছিল। বিশেষ করে মনে আছে আমি কন্যা দেখেছিলাম মনে হয় প্রাচ্যনাটের প্রথম মানে আমার দেখা কোনো প্রজেক্ট। তো সেটা দেখে আমি ভীষণ ইন্সপায়ার্ড হয়েছিলাম, এত গোছানো, এত সুন্দর তাদের প্রোডাকশন ছিল। তো সেই জায়গা থেকেই আমাকে খুব ইন্সপায়ার করেছিল যে এই দলের সাথে কীভাবে কাজ করা যায় বা কীভাবে যুক্ত হওয়া যায়। তো সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনে স্কুলিং করা এবং দেন দলের সাথে যুক্ত হওয়া আর কি। আচ্ছা, আপনার সাথে আপনার ব্যাচে ছিল আপনার সহযাত্রী হিসেবে, তারাও কি এমন রয়েছেন যে তারা এখন মিডিয়াতে কাজ করেছেন, বা কারা কারা ছিলেন? আমার যতদূর মনে পড়ে যে আমাদের ব্যাচে 12 জন মনে হয় ঢুকেছিলাম আমরা প্রাচ্যনাটে। দু একজন দীর্ঘদিন কাজ করেছেন, এখন আর ওইভাবে আমার মতো করে আর কাজ করছেন না, মানে আমার ব্যাচের। তারা দলের সাথে হয়তো কিছুদিন কাজ করেছেন এবং এখনও দলের সাথে নানাভাবে হয়তো মানে যোগাযোগ আছে তাদের, বাট আমার মতো করে হয়তো এখন আর কন্টিনিউ করছে না, হয়তো মিডিয়াতে বা অন্য কোথাও আর কি। ওকে, আজাদ আবুল কালাম, আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, থিয়েটারে আসলে আপনার যাত্রা শুরু হয় আরণ্যকের হাত ধরে। আরণ্যকের সাথে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, তারপরে আপনি প্রাচ্যনাট প্রতিষ্ঠা করেছেন। আরণ্যকের সাথে কাজ করা এবং পরবর্তীতে প্রাচ্যনাটের একটা নতুন দল গঠন করা, এই ট্রান্সফরমেশনটা আসলে আপনার জন্য কেমন ছিল? আমি আরণ্যকে ছিলাম, আরণ্যকের অ্যাক্টিং বলেন, ব্যাক স্টেজ ওয়ার্ক বলেন, ডাইরেকশন বলেন, এগুলো নিয়ে আমি ভীষণ ব্যস্তই ছিলাম। কিন্তু যেটা হচ্ছে একটা আরণ্যকের সাথে থেকে বের হয়ে প্রাচ্যনাট করা ব্যাপারটা এরকম না, এটা একটা প্রসেসের মতোই। একটা সময় দেখা গেছে আরণ্যকের কারো কারোর সাথে আমার থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা, এগুলোর একটা চিন্তার ক্ষেত্রে একটা পার্থক্য তৈরি হচ্ছিল। সেখান থেকে এক ধরনের মনোমালিন্য, তুচ্ছ ঘটনা নিয়েও মনোমালিন্য, যার পরিণতিতে এক সময় প্রাচ্যনাটের জন্ম হয়। সেখানেও মানে আরণ্যকেরই 11 জন ছিলেন আর কি, মূলত তারা মিলে যে আমরা একটু নতুনভাবে চিন্তা করি, সেখান থেকেই প্রাচ্যনাটের জন্ম। ওকে, তারপরে প্রাচ্যনাটের জন্মের পরে 25 থেকে 30 বছর প্রায় পেরিয়ে গেছে। এত দীর্ঘ সময়ে এমন কি কোনো ভুল নিজের চোখে পড়েছে যা এই সময়ে হলে আপনি আর করতেন না? এ ভুলে তো ভরা, উল্লেখযোগ্য একটা ভুলের কথা বলুন। ফর্দ অনেক বড়। যেমন কখনো কখনো আমার মনে হয় যে আমি যখন আরণ্যকে ছিলাম হচ্ছে আদরের মানুষ, হ্যাঁ, সবাই খুব আদর করত, ছোট এবং ভালোবাসত। আর প্রাচ্যনাট হয় হচ্ছে যে উল্টো হয়ে গেছে, মানে আমার দেখা যাচ্ছে আমার থেকে বড় তাকে আমার আদর করতে হচ্ছে। মানে হঠাৎ করে যে মানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাওয়া, এটা আমার জন্য খুব শকিং ছিল। এবং শকিং ছিল না বললে ভুল হবে, এটা এখনও আছে। এখন আমার কাছে মনে হয় এটা কেন? আর আমাদের সোসাইটিতে তো একটু বড় মানে রেসপেক্ট করো, এই করো, উনি আমার গুরু, উনি আমার বড় ভাই, এইগুলির তো একটা চর্চা আছে, যেটা আসলে খুব এখন আমার কাছে হেলদি মনে হয় না। এখন মনে হয় যে থিয়েটারে অন্তত এরকম এই যে এও বড় ছোট বয়স টয়স মিলে, এগুলো এখনকারই আমার এটা একটা বড় স্ট্রাগল মনে হয় আমার, যে সিনিয়রিটি জুনিয়রিটি এরা সবাই আসছে আর্টিস্ট হইতে, মানে সে যেটাই হোক, কেউ রাইটার হয়, কেউ ডাইরেক্টর হয়, কিন্তু ওই বয়স ভিত্তি করে যদি আমরা বলে নিই যে এরা হচ্ছে এ ক্যাটাগরি, যেহেতু তারা বড়, আর এরা একটু বি ক্যাটাগরি, মানে ওরা একটু বয়সের ছোট দেখে। এখন সোহেল যদি বলি, সোহেল আর আমার কাজটা আসলে কি, কাজটা কিন্তু একই, টু ক্রিয়েট সামথিং, সেটা অ্যাক্টিংয়ে হোক, ডাইরেকশনে হোক, রাইটিংয়ে হোক। তো সেই জায়গায় তো আসলে ও আর আমার মধ্যে কোনো পার্থক্য তো নাই। একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ও আমার থেকে ছোটো, তো এইটা যদি বড় হয়ে যায়, তো এইগুলো এখনও আছে, যেটা আমার কাছে খুব আনহেলদি মনে হয়। ওকে, সোহেল মণ্ডল, থিয়েটারে কাজ করার পরে নিজের প্রথম বড় কাজের অফার কবে এসেছিল, এবং কি এটা কি আপনি বলবেন যে আসলে থিয়েটারে কাজ করার কারণে এসেছে?
এর আগে আমি একটু যুক্ত করে নিই, আমি একটা ছোট্ট ইনফরমেশন ভুল করেছি। আমার ব্যাচে আমার এক বন্ধু আছেন মিউজিশিয়ান নীল কামরুল, আমি আসলে ওকে মিস করে গেছি, আই এম রিয়েলি সরি। কারণ ও এখন কন্টিনিউ করছে, থিয়েটারে কন্টিনিউয়াস মিউজিক করে যাচ্ছেন, মিডিয়াতে অনেক মিউজিক করে যাচ্ছেন, খুব ভালো মিউজিশিয়ান সে। সো আমি ওকে মিস করে গেছি, আই এম রিয়েলি সরি। আমার ব্যাচের ওয়ান অফ দ্য সদস্য ছিল। আর থিয়েটারে আসলে ওই অর্থে তো আসলে কাজটা, আমি যখন থিয়েটারটা করতে আসলাম এই কাজটা করার জন্য আসলে এসেছিলাম। আমি আর আসলে তখন কি মাথায় ছিল না যে আসলে আমি বড় পর্দায় কাজ আমার করতে চাই, অভিনেতা নাটক হওয়াটা টেলিভিশনে একদমই কাজ করতে চাই? মানে একদমই অ্যাক্সিডেন্টাল। আমি থিয়েটারের কমিউনিটির সাথে যুক্ত হতে চেয়েছিলাম সামহাউ, এবং সেই কমিউনিটির সাথে যুক্ত হতে গিয়ে তাদের কাজের সাথে, কাজটা আমাকে খুবই ফ্যাসিনেটেড করে এবং আমি কাছে এনজয় করা শুরু করি। এবং তারপরে অভিনয় টুকটাক একটু করে শিখতে মনে হলো যে হ্যাঁ, কাজটা হয়তো পারা যেতে পারে, বা কনফিডেন্সটা একটু গ্রো হলো। তখন মনে হলো যে আচ্ছা আরেকটু আগাই। একদমই ওইভাবে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যানিং করে আমি কাজ করিনি আর কি। এটা তো করতে আমি একটু যুক্ত করতে পারি। যে সোহেল মণ্ডল যখন থিয়েটারে আসে, মানে প্রাচ্যনাটে আসে, ও কিন্তু সব ধরনের কাজ করতো। মূলত বেশি কাজ করতে হচ্ছে ব্যাক স্টেজের কাজ, অর্গানাইজ করা, এটা করা, সেট নেওয়া, এই নেওয়া, ওই নেওয়া। অভিনয়ের থেকে এইগুলির দিকে ওর বেশি মনোযোগ ছিল। অভিনয় করেছে, কিন্তু তারপর এখন যে এটার পিছনে কিন্তু ওর নিজের একদম পার্সোনাল চেষ্টাটা আছে। ও নিজে যেমন নিজেকে বিল্ড করার চেষ্টা করেছে, শুধু মানে মাথার দিক থেকে না, ফিজিক্যালিও। যেমন ও জিম করেছে, নানান জায়গায় ইন্টারভিউ দিয়েছে। এই যে ওর একটা জার্নি আছে মানে অভিনেতা হওয়ার পিছনে, আজকে ও যে বড় পর্দায় অভিনয় করছে, এর পেছনে কিন্তু ওর নিজস্ব একটা জার্নি আছে। সেখানে প্রাচ্যনাটের ভূমিকা খুবই সামান্য আমি মনে করি, অথবা হইতে পারে যেটা অনুপ্রেরণার জায়গা থেকে। বাট স্টিল দাদা নিশ্চয়ই ঠিক কথাই বলছেন, বাট স্টিল আমি মনে করি যে আমার জায়গা থেকে আমার পুরো বিল্ড আপটাই তৈরি করে দিয়েছে আসলে প্রাচ্যনাট। মানে এটা আমার কাছে খুব মনে হয়, কারণ দাদা নিশ্চয়ই দাদার জায়গা থেকে বলছেন। বাট একটা কমিউনিটি থাকে না যে আপনি কোনো একটা কাজের যে প্রসেসের মধ্য দিয়ে আপনি কোনো একটা কাজের হবেন, এক্সপার্টিস তৈরি হবে আপনার, বা ক্রাফটটা আপনি ভালোভাবে শিখবেন। তো সেটা একটা প্ল্যাটফর্ম হিসেবে ছিল। আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা আসলে ওই ক্রাফটটা করতে গিয়েই আসলে সিনেমার সাথে যুক্ত হয়। এবং আমার প্রথম কাজ ছিল আন্ডার কনস্ট্রাকশন, আমি যদি ভুল না করে থাকি, 2012 সালে আমার প্রথম সিনেমা ছিল, মানে সরাসরি থিয়েটার থেকে সিনেমাটাই প্রথম করা হয় আমার। এবং তারপরে ওখান থেকেও একটা কনফিডেন্ট বিল্ড আপ হওয়া, যে ওই কাজটা একটা ভালো রেসপন্স, এবং সেখানে একটু ভালো কিছু মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়। এবং তখন হয়তো একটু ডিসিশন নিতে সুবিধা হয়, আসলে আমি কী করতে চাই, মানে থিয়েটারে মানে কোন ক্রাফটের কোন জায়গাটা আমি আসলে এক্সপ্লোর করতে চাই। তো সেই জায়গায় মনে হয়েছে যে অভিনয়টা আমি এক্সপ্লোর করতে পারি, আমাকে আরেকটু এনজয়মেন্ট দিচ্ছে বেশি। দলের কাজ করার পাশাপাশি আমি সুযোগ খুঁজছিলাম যে ভালো কি কাজ সিনেমার সাথে করা যায়। তো সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল, খুব কম সময়ের মধ্যে সেটা হয়নি। অনেকগুলো বছর সেটার পিছনে আসলে লেগে থাকতে হয়েছে, নানা রকম ফ্রাস্ট্রেশনও ছিল। বাট স্টিল থিয়েটার সেটা আমাকে টেনে ধরে রেখেছিল। মানে সেখানকার যে প্রসেস, সেই প্রসেসই আমাকে শিখিয়েছে যে তোমাকে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা দাদা সবসময় বলতেন যে এটা রাত দিনের মধ্যে ঘটনা ঘটবে না, তুমি যদি এই প্রসেসের মধ্যে থাকো দেন হয়তো তোমার সুযোগ ঘটলেও ঘটতে পারে। আচ্ছা, তো সেই প্রসেসের মধ্যেই ছিলাম। এই জায়গাটাতে আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে থিয়েটারে যেমন আপনি বললেন যে একজনের নিষ্ঠা, একজনের অধ্যবসায় অনেক বেশি কাজে লাগে, এবং সেই জায়গায় কাজ করে একজন মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করার সুযোগ পান। কিন্তু এখনও মিডিয়াতে অনেকে রয়েছেন যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আসলে থিয়েটার না, কিংবা তারা কোনো প্রপার অ্যাক্টিং স্কুল থেকে অ্যাক্টিং শিখে যে অভিনয় করছেন, বিষয়টা তেমন না। একজন থিয়েটার ব্যাকগ্রাউন্ডের অভিনেতা, একজন নন থিয়েটার ব্যাকগ্রাউন্ডের অভিনয়শিল্পী, তাদের অভিনয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে? অবশ্যই পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যটা হচ্ছে যে সে একটু এগিয়ে থাকে, যে থিয়েটার করার কারণে সে অভিনয়ের জন্য হোক অথবা ডিসিপ্লিনের ক্ষেত্রে, থিয়েটার একটা বড় জিনিস আছে ডিসিপ্লিন, একটু এগিয়ে থাকে। আর আপনি যে বললেন যে যার কোনো স্কুলের ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই, একটা সিনেমা যখন তৈরি হয় ওইটাই কিন্তু একটা স্কুলের মতো। আচ্ছা, ওখানে ডাইরেক্টর থাকেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থাকেন, নানারকম ক্রিয়েটিভ পিপল থাকেন, নানান লোক থাকে যারা কিন্তু বারবার একটা জিনিস মানে হচ্ছে না, বারবার কাট হচ্ছে, এই কিন্তু একটা প্রসেস। এই দিয়ে কিন্তু অ্যাক্টর ওখানেই শিখে যাচ্ছে, ওইটাই তার স্কুল আসলে। যার জন্য খুব যে বিরাট পার্থক্য হয়ে যাবে থিয়েটার করলে আর না করলে, অভিনেতার যে বিরাট পার্থক্য হবে এটা আমি মনে করি না। কারণ পৃথিবীতে অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আছেন যারা থিয়েটার করেননি। থিয়েটার তো লাইভ পারফরমেন্স, তাই না? আর এটা হচ্ছে আমাদেরকে বন্দি করতে হয়, মানে শ্যুট করতে হয়। তো দুটো কিন্তু অনেক আলাদা জিনিস। যে খুব থিয়েটারে খুব দুর্দান্ত অভিনেতা সিনেমাতে ভালো নাও করতে পারেন, কারণ থিয়েটার ডিফারেন্ট ডিসিপ্লিন। ওকে,
বাংলাদেশের নাটক নিয়ে যদি একটু কথা বলি, যেহেতু আপনি নাটকেও একটা সড় ভূমিকা রেখেছেন, বাংলাদেশের নাটক নিয়ে একটা অভিযোগ আছে যে এখানে আসলে হাতে গোনা 20 থেকে 30 জন শিল্পী আসলে ঘুরে ফিরে কাজ করছেন, তাদেরকে বারবার আমরা পর্দায় দেখছি। এটাকে আপনি কি বলবেন, সিন্ডিকেট নাকি অন্য কিছু? হ্যাঁ, এটার নাম সিন্ডিকেট। সিন্ডিকেট শুনলে মনে হয় গুন্ডা বান্ডা, মারামারি করে এরা, কয়েকজন মিলে ওখানে হামলা চালায় এরকম মনে হয়। আমি সিন্ডিকেট নিয়ে বলতে চাই না, এটা একটা চক্রের মতো, যে আমি আপনাকে নিয়ে কাজ করব অথবা আপনি আমাকে নিয়ে কাজ করবেন, এবং এর জন্য কিছু নিশ্চয়ই কোনো আন্ডারহ্যান্ড ডিলিং হয় না, কি হয় আমি জানি না, মানে খুব মুক্ত জায়গার থেকে কাজটা হয় না, যার ফলে আপনি যে বললেন যে 20 জন 30 জনকে দেখা যায়, হ্যাঁ এটা সত্য, এবং এটা খুব যুক্তি, কারণ আমি নিজে মানে আর্টিস্ট হিসেবে আমি মনে করি না এর কোনো যুক্তি আছে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। আপনি বললেন সিন্ডিকেট, আমার কাছে সিন্ডিকেট আমি জানতে চেয়েছি যে হতে পারে কিনা এটা। এর চেয়ে আরো খারাপ কিছু হতে পারে নাম। সোহেল মন্ডল, আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনি আপনার ক্যারিয়ারে বেশ সফল একটা জায়গায় রয়েছেন, অনেক দুর্দান্ত কিছু কাজ আপনি উপহার দিয়েছেন, তবুও কি আপনার কখনো মনে হয়েছে যে আপনি যথেষ্ট যোগ্য হওয়ার পরেও অনেক কাজের অপরচুনিটি পাননি বা সেই পরিমাণ সম্মানিত আসলে হননি? এটা আসলে একটু কঠিন প্রশ্ন। আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি, এটা খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি। দাদা যে কথা বললেন সেটাও যেমন রাইট, এটা হচ্ছে যে সবাই সবার কমফোর্ট জোনটা খোঁজে, মানে আমি কার সাথে কমফোর্টেবল, কার সাথে কাজ করতে কমফোর্টেবল, সেই কমফোর্ট জোনের একটা জায়গা থেকে এই কাজগুলো হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। বাট ইন্ডাস্ট্রি ছোট হওয়ার কারণে সেটা খুব বেশি চোখে লাগে, নতুন ট্যালেন্ট তৈরি হয় না, নতুন কিছু এক্সপ্লোর করা হয় না। এবং আমাদের থিয়েটার থেকে আমি যতদূর জানি প্রতি বছরই প্রায় 30-40 জন ছেলে মেয়ে বের হয়ে যায়, এবং ঢাকা ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে আরও নাট্যকলা থেকে আরও নানা রকম ছেলে মেয়ে বের হয়। মানে প্রতি বছরই একটা ভালো সংখ্যক ছেলে মেয়ে এই সেক্টরে কাজ করার মতো করে তৈরি হয়ে বের হয় তারা, কিন্তু তাদের সেই অর্থে সুযোগ নেই। আমাদের যে ইন্ডাস্ট্রি সেই অর্থে সুযোগ নেই, তো সেটা দেখতেও তখন অনেকেই লাগে যে অনেকেই সুযোগ পাচ্ছেন না। তো দুটোই আসলে ঘটনা ঘটছে, যে ইন্ডাস্ট্রি যদি আসলে গ্রো আপ করতে চায় তাহলে আসলে এই এক্সপ্লোরের জায়গাটা রাখতেই হবে। সেটা আসলে যারা ইন্ডাস্ট্রি পিপল আছেন, যারা ডিরেক্টর প্রডিউসার, তাদেরই ভাবনা, ইভেন আপনাদের মতো প্রতিষ্ঠান যারা আছেন, তাদের আসলে এই ভাবনার জায়গাটা করতে হবে। এটা শুধু এরা সুযোগ পাচ্ছে না এবং সেই আক্ষেপের মধ্যে বসে থেকে আসলে কোনো লাভ নেই। মানে সেটা হয়তো আমরা সিন্ডিকেট নাম দিব বা আরও অনেক কিছু নাম দিব, বাট এটা আসলে সবাইকে ভাবনার মধ্যে আনতে হবে যে আমরা যদি নতুন ট্যালেন্টকে এক্সপ্লোর মানে স্পেস দিতে চাই, নতুন ট্যালেন্টকে আমরা যদি গড়ে তুলতে চাই, তাদেরকে সুযোগ দিতে হবে। সেই সুযোগের স্পেসটা সবাই মিলেই করতে হবে, আর সবাই আসলে কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজ করতে চাই। হ্যাঁ, আমি তো অবশ্যই এরকম সিচুয়েশনের মধ্যে দিয়েও গিয়েছি, বাট স্টিল স্ট্রাগলটা করতে হয়, কিছু করার নেই। আমাদের মতো দেশ, ছোট একটা দেশ এবং ছোট একটা ইন্ডাস্ট্রি, যুদ্ধটা করেই যেতে হবে, কিছু করার নেই আসলে। আজাদ আবুল কালাম, আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে প্রাচ্যনাট্যের কথা যদি বলি, সেখানে যারা কাজ করেছেন একদম প্রতিষ্ঠাকালীন সময় থেকে, ধরেন আপনি থেকে শুরু করে এখন খুব সম্প্রতি যারা যুক্ত হয়েছেন একদম জিরো, প্রত্যেকেই আসলে মিডিয়ার কোনো না কোনো সেক্টরে, নাটক বলি, মানে আমরা মঞ্চ বলি, গান বলি, বড় পর্দা বলি, সবখানে যারা আপনার হাত ধরে তৈরি হয়েছে, তারা এখন ইন্ডাস্ট্রিকে আসলে লিড করেছে, বা আপনার সমসাময়িক যারা রয়েছেন, এটার আসলে মূল মন্ত্র বা ম্যাজিকটা আসলে কি? এটা ম্যাজিক কিছু নেই, প্রাচ্যনাটের ম্যাজিকটা এটা হচ্ছে যে আমার হাত ধরে কেউ হয়নি, এটা হচ্ছে একটা বিষয়। প্রাচ্যনাটের হাত ধরে এটা একটা হয়েছে প্রসেসের মতো। প্রাচ্যনাটে অনেকে গান করতে পারে, এবং প্রাচ্যনাটের মানে যারা অ্যাক্টিভ মেম্বার, তাদেরই কিন্তু দুটো গানের দল এখনো আছে, একটা হচ্ছে জলের গান আর একটা হচ্ছে সর্বনাম নামে, দুটো গানের ব্যান্ডই আছে। মানে তারা থিয়েটারের লোক, থিয়েটারে যেমন গান গায় আবার ইয়েতেও গান গায়। এটা আসলে কিছু না, আমাদের একটা প্রথম দিকে ছিল টু পুশ, যার যেখানে এক্সপার্টিস আছে অথবা যে যেটা করতে চায়, যেটা ভালো করতে পারবে বলে মনে হয়েছে আমাদের, আমরা তাদেরকে পুশ করেছি, গো দেয়ার। এটা আমার ব্যক্তিগতভাবে একদম প্রথম থেকেই ছিল, এবং এটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই ছিল যে কে কোনটা আসলে করতে চায়, কোন দিকে যেতে চায়। ও একটা সময় ওটা অনেকে জানেই না যে ও খুব ভালো এডিটর, এটা অনেকে জানেই না, কিন্তু ওই সময় কিন্তু আমার মনে হচ্ছে ও এডিটিং করতেছে। আমি বলছি কেন এটা করতেছ? তারপরে আমি নিজের কিছু কাজ নিয়ে ওর কাছে গেলাম, তুমি একটু এডিট করে দাও আমাকে। তার আমি দেখলাম যে ওইখানেও ওর একটা মনোযোগ আছে, ও কাজটা করছে। এরকম যার যেখানে আছে, থিয়েটারের সাথে মানে খুব বেশি রিলেটেড না, এরকম জিনিসও অনেকের প্রতি অনেক আগ্রহ ছিল। তাদেরকেও যেমন গ্রাফিক্স ডিজাইন, যে তুমি এখানে মাস্টার হওয়ার চেষ্টা করো, তোমার এখানে যেহেতু এক্সপার্টিস আছে, তুমি এদিকে অনেক সামনে যাওয়ার চেষ্টা করো। এটা একটা ইটস নট ম্যাজিক, এটা হচ্ছে যে যারা আপনার সাথে কাজ করছে তাদেরকে
আপনি বুঝতে পারছেন কিনা অথবা বোঝার চেষ্টা করছেন কিনা যে সেখানে কখনো কখনো কিছু আইডিয়া ফেইল করে, যে মনে হয় যেন ও বোধহয় এইটাই ভালো করবে, কিন্তু দেখা গেল যেটা হয় না কখনো কখনো। কিন্তু আমাদের ঐকান্তিক চেষ্টা ছিল প্রথম থেকেই টু পুশ, যেটা বললাম আমি। একটা বিষয় আছে যে আপনি আসলে নিজের কাজ নিয়েও নিজে কখনো সন্তুষ্ট হতে পারেন না, সবসময় বলেন আসলে কিছুই পারেন না, কিছুই শিখতে পারেননি। সেক্ষেত্রে আসলে জানতে চাই যে আজাদ আবুল কালাম কি আসলে কাউকে নিয়ে খুব প্রাউড হয়েছেন এখন পর্যন্ত? কাউকে নিয়ে বা একাধিক নামও আপনি বলতে পারেন যাদের নিয়ে আসলে আপনি ভীষণ প্রাউড। না, আমি এরকম এটা বলতে চাই না, কারণ এখানে একদম ক্ষুদ্র একটা কাজও কেউ যখন করে তখনও আমার তাকে নিয়ে খুব ভালো ভাবনা হয়, তাকে নিয়ে আমার উচ্চ ভাবনা হয়। এখন আমি যদি কাউকে এখন বলি মানে স্পেসিফিক আর কাউকে যে ওকে নিয়ে আমার গর্ব হয়, ওর ক্ষতি হতে পারে, তো ওকে নিয়ে আমি গর্ব না করি। তো ওরকম অনেক আছে, মানে আছে তো যে আপনি হ্যাঁ খুব আছে, proud। মানে কি একদম এই কিছুদিন আগে, মানে 1 বছরও হয়নি, এরকম কিছু ছেলে মেয়ে এসেছে, ওরা সেদিন একটা পারফরমেন্স করেছে দুর্দান্ত, যে আমার কাছে মনে হচ্ছে যে ওরা মানে হেড অফ টাইম, সময়ের থেকে আগানো ছেলে পেলে, এবং ওদের নিয়ে আসলে গর্ব করা যেতে পারে, কিন্তু আমি গর্ব করতে যে মানে ওদের ক্ষতিটা না করতে চাই আর কি। ওকে, আমি মনে করি তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে, লং ওয়ে টু গো। ওকে, আমি একটু জিজ্ঞাসা করবো স্যার মন্ডলের কাছে যে আসলে এত সিন্ডিকেট বলি, বিতর্ক বলি বা হার্ড ওয়ার্কিং বলি, থিয়েটার বলি, যত কিছুই হোক, আপনি কিন্তু অভিনয়ের একটা বেশ শীর্ষ জায়গায় রয়েছেন। সম্প্রতি আপনার কয়েকটা সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে আপনার কিছু কাজ রিলিজ হয়েছে, যেমন এই ঈদের কথাই যদি বলি, বনলতা সেন, সেটা বেশ সমাদৃত হয়েছে। তো বনলতা সেনে কাজ করার অভিজ্ঞতাটা আসলে আপনার কেমন? এই অভিজ্ঞতা খুবই দারুণ ছিল, কারণ একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিলাম সিনেমাটা যখন আমরা নির্মাণ করি। কারণ জীবনানন্দ দাশ, তার কবিতা এবং সেই পোয়েট্রিকে ঠিকভাবে আমরা পোট্রে করতে পারবো কিনা, কারণ একটা পোয়েট্রিকে বেস করে আমরা সিনেমাটা করছি। ইটস নট অ্যাবাউট জাস্ট জীবনানন্দ দাশের বায়োগ্রাফি, ইটস জাস্ট আ পোয়েট্রি, অ্যান্ড পোয়েট্রি দিয়ে আসলে জীবনানন্দ দাশকে বোঝা, জীবনানন্দ দাশের কবিতাকে বোঝা। তো সেইটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। পাশাপাশি সেই চ্যালেঞ্জটা উচ্চারণের জন্য আমার যে চরিত্রটা, আমার চরিত্রটাও কোনো ওই অর্থে কনভেনশনাল কোনো চরিত্র না, মানে খুবই আমাদের দেখাশোনার বাহিরে একটা চরিত্র। সেই চরিত্রকে আসলে বিল্ড আপ করার যেই প্রসেসটা ছিল, সেটা আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে মাসুদ হাসান উজ্জ্বলের মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করা, এবং তিনি বনলতা সেন নিয়ে কাজ করছেন, তো সব মিলিয়ে প্রসেসটা খুবই দারুণ ছিল। এবং আমি মনে করি আমার ক্যারিয়ারের জন্য এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রজেক্ট, যেটা হয়তো দীর্ঘদিন আমার ইয়েতে থাকবে আর কি, স্মৃতিতে থাকবে। ওকে, আর কি কি কাজ আপনি করেছেন যেগুলো নিয়ে আসলে আপনার খুব ভালো লাগা আছে বা আলাদা একটা অনুভূতি আছে? এটা তো বলার সব রিসেন্টলি কাজই আর কি কি কাজ ছিল যে আসলে দর্শকের মানে ভালোবাসা আরেকটা পেয়েছে? কমার্শিয়াল কাজ করেছিলাম রাক্ষস নামে, যেটা রোজারিতে গেছে। এর আগে চরকিতে গেল একটা ওটিটি প্রজেক্ট, তো সেটাও এই বছর করেছিলাম। রিসেন্টলি এই কাজগুলোই চলছে। এখন সারাক্ষণ তার প্রজেক্ট আনা সম্ভব না, সামনে কিছু প্রজেক্ট রেডি হচ্ছে, সেগুলো হয়তো প্রিপেয়ার হলে, প্রোডাকশন টিম তারা অ্যানাউন্স করলে হয়তো তখন এগুলো নিয়ে কথা বলতে পারবো। বাট হ্যাঁ, কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। ওকে, আজাদ আবুল কালাম, আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল আসলে সাংবাদিকতায়, জার্নালিজম থেকে আপনি বেশ একটা ভালো রেপুটেশন নিয়ে পাশ করেছেন। তারপরে জার্নালিজম মানে কন্টিনিউ না করে প্রাচ্যনাটের সাথে যুক্ত হওয়া, একজন অভিনয় শিল্পী হওয়া, একজন নির্মাতা হওয়া, এবং পরবর্তী এখন অ্যাক্টর সিকিউরিটির প্রেসিডেন্ট হওয়া, যারা আসলে মূলত শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করে, যারা একটু কম পরিচিত, কম ভালো আছেন বা সুবিধাবঞ্চিত, তাদের নিয়ে কাজ করে যাচ্ছেন, কারণটা আসলে কি ছিল? মানে আমি সাংবাদিকতা পড়েছি সাংবাদিক হওয়ার জন্যে না, যতটা তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সময় এডুকেশনটা এরকম না যে আমি যেটা পড়তে চাই সেটাই পড়তে পারবো। তো ঘটনার চক্রে আমি জার্নালিজম পড়েছি, আর সাংবাদিক হিসাবে আমি একদিন কাজ করেছি। কোথায়? একটা পত্রিকাতে, দৈনিকে, একদিন। তার এটার একটা বড় কারণ ছিল সাংবাদিকতার কাজ ঠিক বিকেল থেকে শুরু হয় মূলত, এক রাত পর্যন্ত। আর তখন আমি অলরেডি আরণ্যক করি, আরণ্যকের কাজ হচ্ছে বিকেল থেকে রাত পর্যন্ত। তো প্রথম দিন যাওয়ার পরে আমার মনে হলো যে আমি এই কাজটা করতে পারবো না। সাংবাদিক, আমার যে খুব ইচ্ছা ছিল সাংবাদিক হওয়ার, তাও না। তারপর মনে হচ্ছিল প্রফেশনালি কিছু করা আর কি, কিন্তু এই একদিনে আমার মনে হলো যে না, এটা সম্ভব না। তার চেয়ে বরং আমি প্রেফার করি রিহার্সাল ফ্লোর। ওইটাই আসলে আমাকে ওই প্রফেশনে যেতে দিল না। আমি থিয়েটারে, কিন্তু
জার্নালিজমের সাথে আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। তো এর সাথে থিয়েটারের একটা বড় রিলেশন আছে। তো আমি যেটা চিন্তা করলাম যে আমি তো সাংবাদিকতাই করতেছি, আমি তো আসলে ইনফ্যাক্ট থিয়েটারের কাজই করতেছি, এটা কোনো না কোনোভাবে মানে এটা ম্যাস কমিউনিকেশনের একটা অংশ। তারপরে যেটা হলো, আমি যখন লিখলাম প্রথম নাটক যেটা লিখতে গেলাম, প্রথম না মানে যেটা কি প্রথম মঞ্চে বড় নাটক হিসেবে আসলো, সেটা আমি দেখলাম যে এটা একটা সংবাদপত্র রিলেটেড জিনিসই হয়ে গেল। মানে সাংবাদিকরা যেভাবে কাজ করে ওরকম, মানে একটা সত্য ঘটনার সাথে দুটো সত্য ঘটনাকে একসাথে মিলিয়ে এটা থিয়েটার করা, সার্কাস। তো ওটা তো এক ধরনের সাংবাদিকতাই। তো আপনি যেখানেই আপনার পড়াশোনা থাকুক না কেন, তো ওটা কোনো না কোনোভাবে কাজে লাগেই। যেমন হচ্ছে আমাদের গ্রুপে মানে প্রাচ্যনাটে ছিল, তো হঠাৎ করে ওর চাকরির খুব দরকার, তো পুলিশে চাকরি পেল। পুলিশের চাকরি পেয়ে তো ওই ওদের যে একাডেমি আছে, একাডেমির থেকে একটা চিঠি পাঠালো। হ্যাঁ, চিঠিটা আমার বাসার ঠিকানায়। তাই বললাম যে খুলে দেখি যে ওর চিঠি। তো ওর চিঠির উদ্দেশ্য ছিল এইটাই যে ও ওখানে খুব ভালো করছে, ওই ট্রেনিং খুব ভালো করছে, এবং সেখানে সে বলছে এর একমাত্র কারণ হচ্ছে থিয়েটার। আমার থিয়েটারের এক্সপিরিয়েন্সের কারণে ও এখন ময়মনসিং না কোথায় যেন আছে তো ও পুলিশের চাকরি করছে, কিন্তু ও বলছে যে ওর এটার জন্য থিয়েটার কাজে লেগেছে। তো কোনো না কোনোভাবে কোনো জিনিস তো একটাকে কমপ্লিমেন্ট করে। অথবা আমি তো অনেক কমার্স ব্যাকগ্রাউন্ডের লোকজন, ধরেন কঠিন MBA পড়া পড়েছে অথবা অ্যাকাউন্টিং করেছে, দ্য ভেরি গুড আর্টিস্ট। তো সো ইউ নো, ডক্টর, ভালো অভিনেতা। ওকে, সো এখন আপনি অনেকের কথা বললেন, প্রাচ্যনাটে আপনার সাথে কাজ করেছে বা এই মুহূর্তে এখন কাজ করছে না, তাদের মধ্যে এমন কেউ আছে যাদেরকে আপনি খুব মিস করেন? এটা মিস করার বিষয়টা হচ্ছে কি যে আপনি যাদের নিয়ে কাজ শুরু করেছেন, তারা যদি কোনো কারণে কাজ না করতে পারে আপনার সাথে, তা আপনি তাকে মিস করবেনই। তো এরকম প্রাচ্যনাটে অন্তত 500-600 আছে মনে হয়। অনেক মানুষজন আছে, অনেক আছে যাদেরকে মিস করি, এবং খুব আনফর্চুনেট কাউকে দেশের বাইরে চলে যেতে হয়েছে, তার জীবিকার জন্য হোক, অথবা তার জীবনযাপনের জন্য হোক। অনেকে হায়ার এডুকেশনের জন্য গিয়েছে আর ফিরতে পারেনি। যে আমাদেরই যে মুরাদ খান একজন আছে, সে ইংল্যান্ডে আছে। তারপরে শাহেদ ইকবাল নামে একজন, সে যে ম্যান ফর অল সিজনস অনুবাদ করেছিল, ও আমেরিকাতে আছে। এরকম এটা একটা হীরা খুবই অ্যাক্টিভ একটা ইয়ে ছিল, থিয়েটার অ্যাক্টিভিস্ট। তো ওকে যেমন আমেরিকা চলে যেতে হয়েছে, কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে ওরা সবাই না স্ব ক্ষেত্রে ওখানেও কাজ করছে। ওকে, সো বিভিন্ন চড়াই উতরাই পেরিয়েও কিন্তু আসলে থিয়েটার টিকে আছে, আর আমরা প্রত্যাশা করছি যে থিয়েটার আসলে আরও সমৃদ্ধি এনে দেবে আমাদের বিনোদন জগতে। একেবারে শেষের দিকে আছি, ছোট্ট করে একটু জানতে চাই যে প্রাচ্যনাটের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা এই সময়কে কেন্দ্র করে কি? প্রাচ্যনাট মানে থিয়েটার দল হিসেবে যদি বলেন, প্রাচ্যনাটের পরিকল্পনা যে রেগুলার নাটক করে যাওয়া, মানে আর্টিস্ট তৈরি করা, থিয়েটার অ্যাক্টিভিস্ট তৈরি করা। আর প্রাচ্যনাট স্কুলের কথা যদি বলেন, এটা 25 বছর পার হয়েছে, 25 বছর পর্যন্ত এক ধরনের সিস্টেম এটা চলেছে, 6 মাসে একটা কোর্স। এটা নিয়ে আমাদের ভাবনা আছে যে বাই নেক্সট ইয়ার আমরা নতুন কিছু করতে পারি কিনা স্কুলটা নিয়ে। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের আজ সময় দেওয়ার জন্য। প্রাচ্যনাটের জন্য অনেক শুভকামনা, এবং আপনাদের অভিনয় জীবনের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিব। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে সেন্সেশন প্রেজেন্স তারকাকথনের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।